নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প একটা আষাঢ়ে গল্প। দূর সমুদ্রের মধ্যে একটা দ্বীপ, সেখানে কেবল তাসের সাহেব, তাসের বিবি টেক্কা, গোলামের বাস। দূরে তিনি হইতে নওলা দহলা পর্যন্ত আরও অনেক ঘর গৃহস্থ আছে, কিন্তু তাহারা উচ্চ জাতীয় নয়। টেক্কা সাহেব, গোলাম এই তিনটেই প্রধান বর্ণ। নহলা দহলার অন্তজ তাহাদের সহিত এক পংক্তিতে বসিবার যোগ্য নয়। কিন্তু চমৎকার শৃঙ্খলা, কাহার কত মূল্য এবং মর্যাদা তাহা বহুকাল হইতে স্থির হইয়া গেছে। তাহার রেখা মাত্র ইতস্তত হইবার জো নেই। সকলেই যথা নির্দিষ্ট মতে আপন আপন কাজ করিয়া যায়, বংশাবলিক্রমে কেবল পূর্বতী দিকের উপর দাগা বুলাইয়া চলা। সে যে কি কাজ তাহা বিদেশের পক্ষে বোঝা শক্ত। হঠাৎ খেলা বলিয়া ভ্রম হয়। কেবল নিয়মে চলাফেরা, নিয়মে যাওয়া আসা, নিয়মে ওঠা পড়া, অদৃশ্য হস্তে তাহাদিগকে চালনা করিতেছে এবং তাহারাও চলিতেছে। তাহাদের মুখে কোনো ভাবের পরিবর্তন নেই। চিরকাল একমাত্র ভাব ছাপ মারা রইয়াছে, যেন ফ্যাল ফ্যাল ছবির মতন। মান্ধাতার আমল থেকে মাথায় টুপি অবধি পায়ের জুতো পর্যন্ত অবিকল সমভাবে রইয়াছে। কখনো কাহাকেও চিন্তা করিতে হয় না, বিবেচনাও করিতে হয় না। সকলেরই মৌন নির্জীবভাবে নিঃশব্দে পদচারণা করিয়া বেড়ায়। পতনের সময় নিঃশব্দে পড়িয়া যায় এবং অবিচলিত মুখশ্রী লইয়া চিত হইয়া আকাশের দিকে তাকাইয়া থাকে। কাহারও কোনো আশা নাই, অভিলাষও নাই, ভয়ও নাই, নতুন পথে চলিবার চেষ্টাও নাই। হাসি, কান্না, সন্দেহ, দ্বিধাবোধ কিচ্ছু নেই। অথচ এককালে এই খাঁচাগুলির মধ্যে জীবের বসতি ছিল। তখন খাঁচা দুলিত এবং ভিতর হইতে পাখার শব্দ, গান শোনা যাইত। গভীর অরণ্য এবং বিস্তৃত আকাশের কথা মনে পড়িত। এখন কেমন পিঞ্জরের সংকীর্ণতা এবং সুশৃঙ্খল শ্রেণীবিন্যাস লৌহ শালাকাইগুলি অনুভব করা যায়। পাখি উড়িয়াছে কি মরিয়াছে, কি জীবন্বিত হইয়া আছে, তাহা কে বলিতে পারে। আশ্চর্য স্তব্ধতা এবং শান্তি, পরিপূর্ণ স্বস্তি এবং সন্তোষ। পথে ঘাটে গিয়ে সকলেই সুসংযত, শব্দ নাই। সমুদ্র অবিশ্রাম একান শব্দপূর্বক তটের উপর সহস্র ফেনা শুভ্র কোমল করতলের আঘাত করিয়া সমস্ত দ্বীপকে নিদ্রাবেশে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। পক্ষীমাতার দুই প্রসারিত নীল পক্ষের মতন আকাশ দিক দিগন্তে শান্তি রক্ষা করিতেছে। অতি দূর পরপারে গাঢ় নীল রেখার মতন বিদেশের আভাস দেখা যায়। সেই পরপারে, সেই বিদেশে এক দুরানির ছেলে, এক রাজপুত্র বাস করে। সে তার নির্বাসিত মাতার সহিত সমুদ্র তীরে আপন মনে বাল্যকাল যাপন করতে থাকে। সে একা বসিয়া মনে মনে এক অত্যন্ত বৃহৎ অভিলাষের জাল বুনিতেছে। সেই জাল দিগন্তরে নিক্ষেপ করিয়া কল্পনায় বিশ্বজগতের নব নব রহস্য রাশি সংগ্রহ করিয়া আপনার দ্বারের কাছে টানিয়া তুলিতেছে। তাহার অশান্ত চিত্ত সমুদ্রের তীরে আকাশের সীমায় ওই দিগন্তরোধী নীল গিরিমালার পরপারে সর্বত সঞ্চারণ করিয়া ফিরিতেছে। খুঁজিতে চায় কোথায় পক্ষীরাজ ঘোড়া,
সাপের মাথার মানিক, পারিজাত পুষ্প, সোনার রূপোর খাঁটি পাওয়া যায়। রাজপুত্র পাঠশালায় পড়িতে যায়। সেখানে সদাগরের পুত্রের কাছে দেশ বিদেশের নানান কাহিনী শোনে। ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়ে। একদিন সদাগরের পুত্র হাসিয়া রাজপুত্রকে বলিল, সাঙাত, পড়াশোনা তো সাঙ্গ করিয়াছ, এখন একবার দেশ ভুবনে বাইর হইবে, তাই বিদায় লইতে আসিলাম। রাজার পুত্র কহিল, আমিও তোমার সঙ্গে যাইব। কোটালের পুত্র কহিল, আমি কি একা ফেলিয়া যাইবে, আমিও তোমাদের সঙ্গী। রাজপুত্র দুঃখিনী মাকে গিয়ে বলল, মা, আমি ভ্রমণে বাইর হইতেছি, এবার তোমার দুঃখ মোচনের উপায় আমি করিয়াই আসিব। 3 বন্ধুতে বাহির হইল। সমুদ্রে সদাগরের দ্বাদস্তরী প্রস্তুত ছিল। 3 বন্ধু চড়িয়া বসিল। দক্ষিণের বাতাসে পাল ভরিয়া উঠিল। নৌকাগুলি রাজপুত্রের হৃদয় বাসনার মতো ছুটিয়া চলিল। শঙ্খদ্বীপে গিয়া 1 নৌকা শঙ্খ, চন্দনদ্বীপে গিয়া 1 নৌকা চন্দন, প্রবাল দ্বীপে গিয়া 1 নৌকা প্রবাল বোঝাই হইল। তারপর আর 4 বৎসর গজন্ত মৃগনাভি লবঙ্গ জায়ফল যখন 8 নৌকা পূর্ণ হইল, তখন সহসা এক বিপর্যয়ে বড় ঝড় আসিল। সবকটা নৌকাই ডুবিল, কেবল একটি নৌকা 3 বন্ধুকে একটা দ্বীপে আছড়াইয়া ফেলিয়া খান খান হইয়া গেল। এই দ্বীপে তাসের টেক্কা, তাসের সাহেব, তাসের বিবি, তাসের গেলাম যথা নিয়মে বাস করে, এবং দহলার লহলাগুলাও তাহাদের পদানুবর্তী হইয়া যথা নিয়মে কাল কাটায়। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।